শুক্লার বড় মাসির মেয়ের বিয়ে। বড় মাসির বাড়ি ডানকুনিতে। আর এমন কপাল যে ঠিক এক্ষুনি শুক্লার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। কদিন আগে থেকে মাসির বাড়ি গিয়ে যে হইহুল্লোড় করবে সে উপায়ও নেই। ভাগ্যিস বিয়ের আগের দিন শেষ পরীক্ষাটা হয়ে গেল। বিয়ের দিনটা পড়েছিল শনিবারে। শুক্লার বাবা রণেন্দ্র একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে, অফিস দুটোই ছুটি। শুক্লার মাকে বলল, শুধু শুধু হাফ বেলার জন্য পুরো একদিনের ছুটি নেওয়ার কোনো মানে হয় না। তুমি বরং শুক্লাকে নিয়ে সকালে ডানকুনিতে চলে যাও, আমি অফিস ফেরত চলে যাব। আমার পাঞ্জাবি টাঞ্জাবি সঙ্গে নিয়ে নিও, আমি ওখানে গিয়ে চেঞ্জ করে নেব। শুক্লার মা এর আগেও অনেকবার ডানকুনিতে দিদির বাড়ি একা একা গেছে, সুতরাং কোনো অসুবিধে নেই। রণেন্দু 8টার সময় অফিস থেকে বেরিয়ে যেতেই কাবেরী রেডি হতে শুরু করলো। মেয়েকে বলল, এই তুই কি পরবি টরবি ঠিক করে নে, ওখানে গিয়ে আবার বলিসনি ওটা আনলে ভালো হতো। ওদের গোছগাছ করে বেরোতে বেরোতে 9টা বেজে গেল। কাবেরী বরাবর ট্রেনে উত্তরপাড়া স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে। তাতে সময় লাগে কম, বাসের ধকলও সহ্য করতে হয় না। তা সে যাই হোক, ওরা মা মেয়ে যখন ডানকুনির বাড়িতে গিয়ে পৌঁছল তখনও বাবলির গায়ে হলুদ হয়নি। বড় মাসির মেয়েকে সবাই বাবলি বলে, ছোটরা বলে বাবলি দি। আসল নাম দেবাঞ্জনা। একটা কোরা গামছা গায়ে নিয়ে দেবাঞ্জনা পিঁড়িতে বসেছিল। শুক্লাকে দেখেই সারা মুখে হাসি ছড়িয়ে বলল, এসেছিস? তোর পরীক্ষার কথা শুনে আমার এমন খারাপ লেগেছিল। এরপর সারাদিন হইহুল্লোড়, হাসি ঠাট্টা, উলুধ্বনি, হালুই কর্দের হামানদিস্তার আওয়াজ, মাছ ভাজার গন্ধ, বিয়ে বাড়িতে যেমন হয় আর কি। সন্ধ্যা লগ্নে বিয়ে। মেয়েরা সব বিকেল থেকে সাজগোজ ব্যস্ত হয়ে পড়ল। এ পর্যন্ত সবকিছুই বেশ গুছিয়ে সুষ্ঠুভাবে হচ্ছিল। মেসোমশাই শুধু একটু আতান্তরে পড়ে গেলেন সন্ধ্যার পর থেকে। আসলে বড় মাসিদের ডানকুনির বাড়িটা বেশ ছোট, মাত্র 2খানা ঘর। বাড়ির সামনে খানিকটা ফাঁকা জায়গা আছে, সেখানেই প্যান্ডেল করে পার্টিশন দিয়ে খাওয়া জায়গা, রান্নার জায়গা করা হয়েছে। ঢোকবার মুখে লম্বা করে গার্ডেন চেয়ার পেতে দেওয়া হয়েছে নিমন্ত্রিতদের বসার জন্য। বাইরের ঘরের সামনে যে চওড়া দালান, সেখানেই ঠাকুরমশাই বসেছেন তার পুজোর জিনিসপত্র সঙ্গে নিয়ে। ওখানেই সম্প্রদান, সপ্তপদী, কুশণ্ডিকা ইত্যাদি ক্রিয়াকর্ম। এই অবস্থায় রাত 8টা নাগাদ যখন বর এলো বরযাত্রীদের নিয়ে, তখন প্রায় ধাক্কাধাক্কি অবস্থা। কপাল ভালো সন্ধ্যের পর থেকেই একটু একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল। কাছাকাছি কোথাও হয়তো 2-1 পশলা বৃষ্টি হয়ে থাকবে। যাই হোক, বিয়ের পর চুকে যেতে বরকনে বাসর ঘরে ঢুকে গেল। সমবয়সী কয়েকজন আসর মাতাবে বলে ওই ঘরেই জায়গা নিল বরকনের আশপাশে। নিকট আত্মীয়দের মধ্যে যাদের কলকাতায় বা দূরে বাড়ি, তারাও রয়ে গেল অনেকে। একটু রাত্রির হয়ে গেলে আর এখান থেকে ফেরার গাড়ি পাওয়া যায় না। দিল্লি রোডের মোড়ে গিয়ে হত্যা দিতে হয়। কিন্তু ওদিকে তো মাত্র 2খানা ঘর, তাও একটা বরকনের দখলে। বাকিরা সব শোবে কোথায়? ঘুমটুম হবে না ঠিকই, কিন্তু একটু বিশ্রামও তো দরকার। সারাদিন যা ধকল গেছে অনেকেরই চোখ ঢুলু ঢুলু। মেসোমশাই বললেন, পাশের বাড়িটা খালি আছে, বিপিনদাকে বলাও আছে, বাচ্চা টাচ্চা নিয়ে যারা শুতে চাও তারা ও বাড়িতে চলে যাও। বড় বড় 3টে ঘর, চওড়া দালান, কোনো অসুবিধা হবে না। আমি 17 ইঞ্চি বালির সব ভাড়া করে ও বাড়িতে রেখে দিয়েছি। কথাটা শোনার পর রণেন্দুই প্রথমে নড়ে চড়ে উঠল। অনেকক্ষণ ধরেই সে বডি ফেলার জন্য একটা জুৎসই জায়গা খুঁজছিল। হাতের ইশারায় শুক্লাকে ডেকে বলল, এই তোর মা কোথায় আছে দেখ তো, বল বাবা ডাকছে। একটু পরে কাবেরী কাছে আসতে রণেন্দু বলল, পাশের বাড়িতে কোথাও শোয়ার জায়গা হয়েছে, তুমি যাবে? কাবেরী মিনমিন করে বলে, আমি চলে গেলে দিদি কি মনে করবে, তুমি বরঞ্চ শুক্লাকে নিয়ে যাও। ঢাকুরিয়ার পিসিমা পিসিমশাই যাচ্ছে, কাল বাদে পরশু শুক্লার ওরাল টেস্ট, ওদের ঘুমানো দরকার। রাস্তার ওপারে গিল লাগানো একটা 1তলা বাড়ি। সদর দরজার উপর জোরালো আলো জ্বলছিল। শুক্লার এক মাস্তুতো দাদা অরূপদা সবাইকে সঙ্গে নিয়ে গেল সেখানে। চওড়া দালানের 17 ইঞ্চি উপর সাদা চাদর বিছিয়ে ঢালাও শোয়ার ব্যবস্থা হয়েছে, আর এক কোণে একটা স্ট্যান্ড ফ্যান চলছে সশব্দে।
মাথায় কদম ছাট পাকা চুল, খোঁচা খোঁচা দাড়ি এক বয়স্ক ভদ্রলোক এগিয়ে এসে অরূপদাকে বললেন, সামনের ঘরটাতেও শোয়া যাবে। বড় চৌকিটার উপর আমি একটা কাঁচা বেড কভার পেতে দিয়েছি, তাকিয়েও আছে খালি কয়েকটা। তবে ও ঘরের টিউবলাইটটা গন্ডগোল করছে, মাঝে মাঝে নিভে যায়। অরূপদা বলল, দরকার নেই, দালানেই সবার হয়ে যাবে। এরপরে যদি কেউ আসতে চায় আমি পৌঁছে দিয়ে যাব। আপনি 12টার পর সদর দরজা বন্ধ করে দেবেন। বয়স্ক ভদ্রলোক নরম গলায় বলেন, ঠিক আছে, আমি তো অনেক রাত্রির অবধি জেগে থাকি, কোনো অসুবিধা হবে না। শুক্লার মনে হলো এই ভদ্রলোকই বিপিনদা। ওর মনে হওয়ার মধ্যেই রণেন্দু ভদ্রলোককে জিজ্ঞেস করলো, ওই ঘরে পাখা আছে তো? হ্যাঁ, পাখা টাখা সবই আছে। তাহলে আর অসুবিধে কিসের, আমরা ওই ঘরেই শোবো। শুক্লা জানে বাবা 5 জনের সঙ্গে শুতে পারে না, বাড়িতেও আলাদা শোয়। তার একটা বড় কারণ, ঘুমন্ত বাবার নাক দিয়ে অদ্ভুত ধরনের সব আওয়াজ বেরোয়। বিপিনদা খুবই সহৃদয় ব্যক্তি। একটা মিনারেল ওয়াটারের বোতল নিয়ে এসে বললেন, দাদাবাবু, এখানে টেবিলের উপর খাবার জল রইল, যদি তেষ্টা পায় খেয়ে নেবেন। রণেন্দু ঘামে আধ ভেজা পাঞ্জাবিটা খুলতে খুলতে বলল, নর্মালি আমার এক ঘুমে রাত কাবার হয়, তারপর সারাদিন যা ছুটাছুটি গেল। বাথরুমটা কোন দিকে? দালানের শেষ মাথায়, ওখানেই গামছা তোয়ালে সব আছে। ভেরি গুড। আপনি এখন পাখাটা একটু ফুল স্পিডে করে আলোটা নিভিয়ে দিন। বিপিনদা যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, রণেন্দু বলল, দরজাটা ভেজিয়ে দিয়ে যাবেন। শোয়ার একটু পরেই রণেন্দু নাক ডাকতে শুরু করলো। বাড়িতে শুক্লা মার সঙ্গে একা শোয়, তাই বাবার নাক ডাকার আওয়াজ কানে এলো অস্বস্তিকর লাগে না। এ যেন কানের পাশেই মেঘ ডাকছে। শুক্লা বেশ বুঝতে পারছে এখানে তার এক বিন্দু ঘুম আসবে না। বাবার গায়ে আলতো করে ধাক্কা মেরে বলল, পাশ ফিরে শো। আসলে শুক্লার একদমই ইচ্ছে ছিল না বিয়ে বাড়ি ছেড়ে আসার। মাই একরকম জোর করে বাবার সঙ্গে পাঠিয়ে দিল। মিষ্টি করে বলল, তোর বাবা একলা যাবে, তুইও জানা। তুই এখানে বড়দের মধ্যে কি করবি? তাছাড়া কাল বাদ পরশু তোর টেস্টের ওরাল পরীক্ষা, রাত জেগে যদি শরীর খারাপ হয় তখন একগাল মাছি। শুক্লা চোখ চেয়ে শুয়ে শুয়ে এসবই ভাবছিল। ঘুটঘুটে অন্ধকার ঘর, চোখ খুলে রাখাও যা, বুঝিয়ে থাকাও তাই। বোধহয় অন্ধকার পক্ষ। পাশের খোলা জানালাটা দিয়েই এক ফোঁটা চাঁদের আলো আসছে না। বাইরের দালান থেকে একটু আগেও 2-1 জনের গলার ফিসফিসানি শোনা যাচ্ছিল। এখন একেবারে চুপচাপ, শুধু স্ট্যান্ড ফ্যান চালার শোঁ শব্দ কানে আসছে। আচ্ছা, খোলা জানালাটার ওপারে কি আছে? অন্য কারো বাড়ি, না ঝোপ জঙ্গল, নাকি পুকুর টুকুর? যদি কোনো বিষধর সাপ ঢোকে জানালা দিয়ে, কেউ জানতেও পারবে না। বিপিনদা বাইরের সদর দরজাটা বন্ধ করে দিয়েছে তো। বড় মাসির মুখে শুনেছি জায়গাটা মোটেই সুবিধে নয়, মাঝে মাঝে চুরিচামারি হয়। এইসব 7-5 ভাবনার মধ্যেই শুক্লার নজরে পড়ল জানালার দুটো গরদের মাঝখানে কি যেন দুটো জ্বলছে, অনেকটা বেড়ালের চোখের মতো। শুক্লা একদৃষ্টে তাকিয়ে রইল সেদিকে। চোখ দুটো একসঙ্গে নড়ে উঠল একবার। অবাক কাণ্ড, এতক্ষণ ঘর ছিল ঘুটঘুটে অন্ধকার, এখন আর তেমন অন্ধকার লাগছে না। হালকা একটা আলোর রেস চারিদিকে ছড়িয়ে পড়েছে। এতক্ষণ কি মেঘে ঢেকে রেখেছিল চাঁদের মুখ, না চাঁদই উঠল দেরিতে? শুক্লা পরিষ্কার দেখল একটা কুচকুচে কালো বেড়াল জানালার দুটো গড়াদের মাঝে মুখ ঢুকিয়ে বসে আছে। মিনিট খানেক পর বিড়ালটা থুপ করে লাফিয়ে নামলো ঘরের মেঝেতে। শুক্লা বিড়ালকে ভয় পায় না। ওদের বাড়িতে রোজ একটা সাদা বিড়াল মা যখন ওলতলায় মাছ কেটে একটু দূরে বসে মিউ মিউ করে সে ডাকে। তবে কালো বিড়াল ওরা একদম পছন্দ নয়। শুক্লা ঘাড় তুলে দেখল কালো বিড়ালটা একবার দেয়াল ঘেঁষে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। খাটে যেদিকে ওদের পা, সেই দিকে গিয়ে দেয়ালের ধারে দাঁড়িয়ে পড়ল। ওখান থেকে যদি এক লাফ মারে সোজা খাটের উপর উঠে পড়বে। শুক্লা পা গুটিয়ে নিয়ে খাটের উপর উঠে বসল। এক দৃষ্টি চেয়ে আছে, চোখের পাতা নড়ছে না। বাঁ হাত দিয়ে অল্প অল্প ঠেলতে শুরু করলো বাবাকে। ফিসফিস করে বলল, ভাবি ভাবি, ওই দেখো একটা কালো বিড়াল ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বলা শেষ হয়েছে কি হয়নি, পায়ের কাছে যে টেবিলটার উপর বিপিনদা মিনারেল ওয়াটারের বোতল রেখেছিল সেই টেবিলটার উপর লাফিয়ে উঠল বিড়ালটা। এবারও চোখ জল জল করছে এদিক ওদিকে। ঠায় শুক্লার মুখের দিকে তাকিয়ে আছে। একবার ছোট হচ্ছে, একবার বড় হচ্ছে। শুক্লা যেন হিপনোটাইজ হয়ে গেছে।
একটুও নড়ছে না, গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না। আবছা আলোয় বিড়ালের মুখটা আস্তে আস্তে ফাঁক হয়ে যাচ্ছে, দাঁতগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। কি হিংস্র মুখ, চোখ দুটো থেকে যেন ঠিকরে পড়ছে আলো। অদ্ভুত ব্যাপার, এতক্ষণ বিড়ালটা ঘরের মধ্যে রয়েছে কিন্তু একবারও গলার ডাক শোনা যায়নি। হঠাৎ বিড়ালটা পেছনের দু পায়ের উপর ভর দিয়ে ধুপ করে লাফিয়ে এসে পড়ল শুক্লার পায়ের কাছে, বিছানার একেবারে কিনারায়। কি সর্বনাশ, বিছানার উপর এলো কেন? বিড়ালটা লাফানোর মুহূর্তেই শুক্লার হৃৎপিণ্ডটা লাফিয়ে এসে আটকে গেল গলায়। সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আত্মরক্ষতার তাগিদে বালিশটাকে ঢাল করে যতটা সম্ভব কুঁকড়ে বসল, কিন্তু বিড়ালটা আর 1 ইঞ্চি এগোলো না। সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ওইখানেই ছটফট করতে শুরু করলো। একবার সোজা হচ্ছে, একবার উল্টে যাচ্ছে, একবার মাথা ঠুকছে, যেন ওর শরীরে কোনো কষ্ট হচ্ছে, যন্ত্রণা সহ্য করতে পারছে না। শুক্লা কিছুটা ধাতস্থ হয়ে ওদিকে সন্দিষ্টি রেখেই বাবাকে আলতো করে কনুয়ে ধাক্কা মেরে অস্ফুট চলে বলল, বাপি বাপি দেখো বিড়ালটা কিরকম করছে। রণেন্দুর ঘুম ভীষণ গাঢ়। দুবার করে চুপ করে গেল। মিনিটখানেক ওই রকম ছটফট করে বিড়ালটা স্থির হয়ে গেল, একেবারে নরণচরণ। এমন সময় ঘরের ভেজানো দরজাটার ক্যাঁচ করে আওয়াজ হলো। একটা 10-12 বছরের মেয়ে সাদা ফ্রক পরে ঘরে ঢুকলো, পা টিপে টিপে। গোল হয়ে ফুলে আছে ফ্রকটা, ঠিক পুতুলের মতো। এগিয়ে এলো খাটের দিকে। দ্বিতীয় পর্ব আসছে আগামীকাল। আপনারা অপেক্ষা করুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।